শুরু করছি অন্তরালে আগুন। লিখনীতে তানিশা সুলতানা। পর্ব সংখ্যা 20। মায়ের কোলে ঘুম ভেঙে যায় নূপুরের। পিট পিট করে চোখ খুলতেই দেখা মেলে অপরিষ্কার এলোমেলো একটা কক্ষের। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এখানে মানুষ থাকে নাকি গরু ছাগল? মাথা ব্যথায় টনটন করছে, কপালের 4টে সেলাই পড়েছে। একটুখানি এদিক ওদিক ঘাড় নাড়লে আহত স্থানে টান পড়ে এবং প্রচন্ড যন্ত্রণা সারা শরীর অবশ্যই আছে। এই মুহূর্তে আর মোড়া ভেঙে উঠতে গিয়ে পেল মাথায়। মনে হচ্ছিল জানটা বোধহয় এখনই বেরিয়ে যাবে। মুখ দিয়ে একটু শব্দ করে বের করারও শক্তি ছিল না। কিছু মুহূর্ত গড়াতে ব্যথা কমে আসে এবং সোজা হয়ে বসতে সক্ষম হয় নূপুর। পরপর বালিশের কোণা থেকে ফোনখানা নিয়ে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে চিন্তিত এবং ভয়ার্থক একটা কণ্ঠস্বর। নূপুর, ঠিক আছো তুমি? কখন থেকে কল করছি। মাকে আশ্বস্ত করতে নূপুর বলে ওঠে, ঘুমাচ্ছিলাম আম্মু, এখনই ঘুম ভাঙলো। আমার জন্য চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো। তোমরা এখন কি করছো? সোনিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর করব, তোমার জন্য চিন্তা করছিলাম। তোমার ভাই আর বাবু প্রচুর ক্ষেপে আছে। পুলিশ স্টেশনে গিয়ে বসেছিল অনেকক্ষণ, কিন্তু পুলিশ কোনো রকমের সাহায্য করতে রাজি নয়। আম্মু, আমি এখান থেকে যেতে চাই না। তুমি বিশ্বাস করতে পারবে না, কতগুলো মেয়ের জীবনটা শেষ হয়ে গেছে। বৃষ্টিকে চিনতে আম্মু? এসএসসি পরীক্ষায় যে তার বাবার সাথে গিয়েছিল, ওই মেয়েটাকে ওরা বিদেশে পাচার করেছে। জানি না এখন সে কিরকম অবস্থায় আছে, মরে গেছে কিনা সেটাও জানি না। এভাবে তো চলতে পারে না, বলো। এসবের শেষ দেখা উচিত। সোনিয়া বেগম মেয়েকে সাহস দিয়ে বলে ওঠে, আমিও চাই না তুই ফিরে আয়। ভয় পাবি না কাউকে। একটা জীবন শুধু শুয়ে বসে আরাম করে নিজেরটা চিন্তা করে কাটিয়ে দেওয়া জীবনের কোনো সার্থকতা নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায়কে দমন করে মাথা উঁচু করে 2 ঘন্টা বেঁচে থাকাতেই রয়েছে জীবনের সার্থকতা। আমি আমার মেয়েকে হারাতে শেখাইনি, তাকে নিজের জন্য বেঁচে থাকার শিক্ষা দেইনি। আমার মেয়ে সবাইকে ভালো রাখবে। তুমি এইভাবেই আমাকে সাহস দিও আম্মু, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। কল কাটে সোনিয়া বেগম। নূপুর কিছু মুহূর্ত ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। এটা নোয়ানের ফোন, কিন্তু এখানে রেখে গিয়েছে কেন বুঝতে পারলো না ঠিক। হয়তো তার জন্যই রেখে গিয়েছে। ভাবতেই নূপুরের ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। ইদানিং লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে। লোকটিকে বারবার দেখতে ইচ্ছা করে। তার সঙ্গে মন খুলে কথা বলতে মন চায়। নোয়ানের ব্যবহৃত পারফিউমের গন্ধে মাতাল মাতাল লাগে নূপুরের। এত সুন্দর সুঘ্রাণ। বাংলাদেশে এরকম পারফিউম পাওয়া যায় না। ভীষণ দামি এবং এক্সপেন্সিভ পারফিউম এটি। নূপুর গুগল হতে এর পারফিউমের প্রাইস এবং তৈরি সম্পর্কে জেনেছে। পৃথিবীর সব থেকে দামি পারফিউম হলো সুমুখ, যার মূল্য প্রায় $1.3 মিলিয়ন, প্রায় 10.8 কোটি টাকা। এই পারফিউমটির সংযুক্ত আবার আমেরিকাতে, দুবাই শহরে তৈরি করা হয়েছে। সুমুখ পারফিউমটি 3 লিটার মোড়ানো গ্লাসের বোতলে ভরা, যা 3571টি হীরা, 2.5 কেজি 18 ক্যারেটের সোনা, 5.9 কেজি বিশুদ্ধ রূপা, মুক্তা এবং সুইস টপাস দিয়ে সজ্জিত। এই পারফিউমটি তৈরি করতে প্রায় 3 বছর এবং 494টি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। 1 2 3। সুমুখ পারফিউমটির সুগন্ধে রয়েছে স্যান্ডেলউড, মক্স, ফেনেক্সিসন, অ্যারাগাউন এবং অ্যাম্বার। এটি একটি জেন্ডার নিউট্রাল পারফিউম, যা মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী সুগন্ধির সাথে মিলে তৈরি করা হয়েছে। পারফিউম নিয়ে গবেষণা শেষ করতে না করতেই কক্ষে নয়নের আবির্ভাব ঘটে। প্রচণ্ড তাড়াহুড়ায় কক্ষ ঢোকে। বরাবরের মতো ঠোঁটের ভাঁজে সিগারেট রয়েছে। ব্যস্ত ভঙ্গিমায় পরনের শার্টটি খুলে ফেলে এবং তা ছুঁড়ে ফেলে অজানা উদ্দেশ্যে। সোফা ছাড়িয়ে ব্যালকনির দরজার সামনে গিয়ে পড়ে টি শার্টটি। উন্মুক্ত হয় খাঁচ খাঁচ পাঁজর, ফুলো ফুলো মার্শেল। বুকের 2 পাশে
কয়লার পানে নজর পড়তে শুকনো ঢোক গেলে নূপুর আখি পল্লব বন্ধ করে ফেলে এবং কিছু মুহূর্ত পরে আবারও চোখ খুলে। সিগারেটে ঘন ঘন টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ওড়াতে থাকে এবং সিগারেটের বাকি অংশ নূপুরের দিকে ছুড়ে দিয়ে ড্রেসিং টেবিলের উপরে থাকা ফোনখানা হাতে করে নাম্বারে ডায়াল করে। ফোন লাউড স্পিকারে দিয়ে কাবার্ডের নিকট চলে যায়। নূপুর ক্যাচ ধরে ফেলে এবং সেটি জানালা দিয়ে ফেলে দেয়। নয়ন কাবার্ড খুলে সাদা রঙের টি শার্ট বের করে এবং ব্যঙ্গ ভঙ্গিমায় সেটি গায়ে চাপিয়ে নেয়। ততক্ষণে বল্টু কল রিসিভ করে ফেলেছে। উত্তেজিত হয়ে ইতিমধ্যে কয়েকবার বলে ফেলেছে, ভাই, কোনো কাজ আছে কি? আপনি ঠিক আছেন? আমি কি আসবো? মাঝে মধ্যে নূপুর ভীষণ অবাক লাগে, বল্টু ছেলেটা কি দিয়ে তৈরি? সে নওয়ানকে এত ভালোবাসে কেন? তার ভালোবাসা একদম নিঃস্বার্থ, মানতেই হবে। নিষ্ঠুর পৃথিবীর বেঈমান মানুষদের ভিড়ে নোয়ান তালুকদার একজন সঠিক মানুষকে বন্ধু হিসেবে পেয়েছে। বল্টু, গাড়ি রেডি কর, গার্ডদের আসতে বল, আমি আর চাঁদ একটু বেরোবো। ওপাশ থেকে বল্টু কি বললো শোনা গেল না, তবে নূপুর ঘোর প্রতিবাদের সুরে বলে ওঠে, আমি কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। নয়ন শুনল, তবে জবাব দিল না। ফোন পকেটে পুনরায় ড্রেসিং টেবিলের সামনে রাখে। ফোন কেটে পুনরায় ড্রেসিং টেবিলের সামনে রাখে। স্প্রেয়ের মতো একটা বোতল হাতে নিয়ে হা করে তরল জাতীয় কিছু মুখে স্প্রে করে এবং মুখের কাছে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে দেখে গন্ধ আছে কিনা। তারপর নূপুরের দিকে এগিয়ে যায়। প্রথমে ওর মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, তুমি না চাইলেও তোমায় এখানেই থাকতে হবে। কারো সাধ্য নেই নয়নের থেকে তার চাঁদকে ছিনিয়ে নেবে। বলতে বলতে কোলে তুলে নেয় নূপুরকে এবং ওয়াশরুমের দিকে পা বাড়ায়। চোখ মুখের অবস্থা নাজেহাল, এখনো ব্রুতে রক্ত লেগে আছে। জামা কাপড় যদিও আগেই পাল্টানো হয়েছে। নোয়ান ওয়াশরুমে গিয়ে ওকে নামিয়ে দেয়। আগে থেকে একটা টুল রাখা ছিল সেখানে, নূপুরকে সেটাই বসায়। তারপর টিস্যু ভিজিয়ে খুবই যত্ন সহকারে মুখে লেগে থাকা রক্তগুলো মুছে দেয়। মগে পানি নিয়ে হাত পা ধুইয়ে দেয়। তারপর যেভাবে কোলে করে নিয়ে গেছিল ঠিক সেইভাবে আবার কোলে করে রুমে ফিরে আনে। বসিয়ে দেয় খাটের উপর। ড্রেসিং টেবিলের উপর থেকে ক্রিমের ডিব্বা নিয়ে মুখে মেখে দেয় এবং চুলগুলো আঁচড়িয়ে বেনুনি গেঁথে দেয়। শেষমেশ ওড়নাখানা দিয়ে মাথার ঘুমটা টেনে নিয়ে বলে, চলো চাঁদ। মায়ায় ফেলাতে চাচ্ছেন? লাভ হবে না, ধ্বংস আমি করবই। নয়নের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে নূপুর, মায়া বড্ড ভয়ঙ্কর চাঁদ। ধ্বংস অনিবার্য জেনেও কমানো যায় না। কবি বলেছিল, ধ্বংস দেখতে চাইনি আমি, ধ্বংসই হলো আপন। মায়ায় ফেলে মারলে আমায়, শুনল না বুকের কম্পন। ছলনাময়ী বলি কি করে, আজও সে হৃদয়ের রানী। একটু ভালোবাসা দিলেও পারত, শুনতো অভাগার বাণী। নূপুরের হাসপাস লাগতে শুরু করে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলে ওঠে, নয়ন তালুকদার বোধ হয়। নয়ন নূপুরের ঠোঁটের উপর আঙুল ঠেকিয়ে ফিসফিস করে বলে, ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস গো। তারপর নূপুরের হাত ধরে বেরিয়ে যায় কক্ষ থেকে। বেহতা থেকে কিছুটা এগোলে ফায়ার সার্ভিস দেখা যায়, অফিস দেখা যায়। সে অফিসের পাশে উঁচু দেওয়ালে আবৃত একখানা একতলা বাড়ি রয়েছে। সে বাড়িটাই অনুদের। আগে তারা গ্রামে থাকতো, তারপর মেয়েদের ভালো ভবিষ্যতের জন্য গ্রামের জমি জমা সব বিক্রি করে মানিকগঞ্জে বাড়ি বানালো। ভালোই কাটছিল তাদের দিন, সুস্থ এবং সুন্দর একটি হ্যাপি ফ্যামিলি। মেয়েদের সুখের জন্য অনুর বাবা সবকিছু করতে প্রস্তুত ছিল। কখনোই তাদের একটা ইচ্ছে অপূর্ণ রাখেনি। মেয়েদের থেকেও কখনো তার কিছু চাওয়া ছিল না। শুধু একটাই কথা বলতো, আম্মা জান, আমার তো কোনো ছেলে সন্তান নেই। আমি যে আপনারা দুই বোন পড়ালেখা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন, বৃদ্ধ বয়সে বাবা মায়ের সঙ্গী হবেন। আপনাদের যতটা ভালোবাসা দিয়ে বড় করেছি, আপনারাও আমাদের ততটা ভালোবাসা দিয়েন। অনু তখন বাবার হাত ধরে কথা দিয়েছিল, আমি অনেক বড় হব বাবা, আপনার নাম উজ্জ্বল করব, আমার পরিচয় আপনাকে সবাই চিনবে, বলবে ওই দেখ অনুর বাবা আসছে, তোমাদের সর্বক্ষণ খুশি রাখবো আমি। কথা রাখলো না অনু, পূরণ করলো না বাবার স্বপ্ন। খুশি রাখার কথা দিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেল।
ওনার মা বাবা পাগল হয়ে গিয়েছে, কাঁদতে কাঁদতে কি সব বলে চলেছে বোধহয় তারা নিজেরাও জানে না। বাবার কাঁধে সন্তানের লাশটা বড্ড ভারী লাগে। সেই ভার সহ্য করার ক্ষমতা সব বাবার থাকে না। অন্যদের বাড়ির উঠানে শত শত মানুষ, মেয়েটার এইভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না। আহারে, কত কথাই না বলেছে তাকে নিয়ে, কত অভিযোগ। তবে আজকে সবার সেই কটূক্তি বা অভিযোগ সবটাই শেষ হয়ে গেছে। ভর করেছে একরাশ আফসোস এবং অনুতাপ। সাংবাদিকরা নিউজ কভার করছে, প্রতিটা নিউজ চ্যানেলে অনু এবং আবিরের লাভ স্টোরি বলে চলেছে। আবির নামক ছেলেটা ভীষণ বাজে, নির্দোষ এবং নিরীহ একটা মেয়েকে বাজেভাবে ঠকিয়েছে, তাকে পতিতালয়ের বেশ্যা বানিয়েছে, শেষ মুহূর্তেতে ইট দিয়ে আঘাত করতে করতে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কেন? কি এমন পাপ করেছিল অনু? আবিরই বা কি ক্ষতি করেছিল? আবিরেরই বা কি ক্ষতি করেছিল? আবিরের মা আশা বেগম টিভিতে নিউজ দেখেছে, তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। গত পরশুদিন হঠাৎ করে আবির তার কাছে আসলো, তার পা জড়িয়ে ধরে কোলে মাথা রাখে এবং বলে, বিশ্বাস করো আম্মু, আমি অনেকে অনেক ভালোবাসি। ও আমাকে যতটা ভালোবাসে তার থেকেও বেশি আমি ওকে ভালোবাসি। কিন্তু আমার তো কিছু করার নেই, বলো আম্মু। বাবার কথা না শুনলে তিনি আর কখনোই যোগাযোগ করবে না আমাদের সাথে। আমি তো বুঝতে পারি তুমি বাবাকে ঠিক কতটা মিস করো। আচ্ছা আম্মু, আমাদের জীবনটা এমন কেন হলো? অন্যরকমও তো হতে পারতো, ছোট্ট একটা ঘর আর অফুরন্ত সুখ থাকতে পারতো আমাদের সংসারে। আশা বেগম ছেলের কথায় প্রত্যুত্তরে সেদিন কিছু বলতে পারেননি। কি বলবে? সে তো স্বইচ্ছায় এমন জীবন বেছে নিয়েছিল। কিভাবে ছেলেকে বলতো, তোর বাবার থেকে বড় পাপী আমি, আমারই পাপের ফল তোরা ভোগ করছিস। ভোর ৫টায় অনুর মৃত্যু হয়েছে, তাকে বাড়িতে নিয়ে আসতে আসতে ৮টা বেজে যাবে। সাদা রঙের অ্যাম্বুলেন্সের পরপর শব্দে সিফাতের সামনে এসে থামে। এটাতেই তারা ফিরবে। কান্না পাচ্ছে না, শুধু মনে হচ্ছে অনুর মতো তারও লম্বা একটা শান্তির ঘুম চায়। আর কোনোদিনও সেই ঘুম ভাঙবে না। নিষ্ঠুর দুনিয়া, নিষ্ঠুর মানুষদের আর দেখতে হবে না। কি চাইলেই কি আর সব পাওয়া যায়? কিন্তু চাইলেই কি আর সব পাওয়া যায়? অ্যাম্বুলেন্সের ড্রাইভার সিফাতকে বলে, আমার পাশে বসুন। এটা একটা লাশের সঙ্গে বাকিটা শেষ করার আগেই সিফাত জবাব দেয়, সে আমার ভালোবাসা, আমার অনু। ঘুমিয়ে পড়েছে মানে সে লাশ নয়। আমার অনু ভীষণ ক্লান্ত, ছোট্ট একটা মানুষ, কত কি সহ্য করলো, আর কত। তাই তো ক্লান্তি দূর করে ঘুমিয়ে পড়েছে। আমি ওর পাশে শুব। আরেকটা সিট ঠিক করুন। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভীষণ বিরক্ত, তবুও সিফাতের কথা মতো বসার জায়গায় আরেকটা সিট এনে দেয়। অনুর মাথায় সাদা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, মুখটাও সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছিল। তবে সিফাত সেটা সরিয়ে দেয় এবং নিজে টান টান হয়ে শুয়ে পড়ে অনুর পাশে। এক হাতের দূরত্ব তাদের মাঝে, ডান পাশে ফিরে ওর মুখ পানে তাকিয়ে শুয়ে থাকে। অ্যাম্বুলেন্স চলতে শুরু করে। সিফাতের দৃষ্টি ফেরে না, চোখের পলক পড়ে না। কি শান্তির ঘুম ঘুমাচ্ছে মেয়েটা, একটু বেশি সুন্দর লাগছে। নূরের মতো জ্বলজ্বল করছে মুখখানা। হঠাৎ মনে হয় মাত্র ৩ থেকে ৪ ঘন্টা আগে সে অনুর সাথে শুয়ে থাকতে পারবে। হঠাৎ মনে হয় মাত্র ৩ থেকে ৪ ঘন্টা সে আর অনুর সাথে শুয়ে থাকতে পারবে, আর আজকের দিনটা শুধু দেখতে পাবে। তারপর এ জীবনে অনুর এই সুন্দর মুখটা আর দেখা হবে না। বুকের ভেতরটা কেঁপে ওঠে, আঁখি পল্লব ভারী হয়। বা হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় অনুর গাল। কি ঠান্ডা, আর কেমন শক্ত হয়ে যাচ্ছে। চিৎকার করে কেঁদে ওঠে সিফাত, অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে থাকে অনুর ললাট। অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে থাকে অনুর ললাট। বুকের মাঝে জাপটে ধরে তাকে কাতর স্বরে বলতে থাকে, আমার ছেলে যেও না অনু, আমি কিভাবে বাঁচবো? কার অপেক্ষায় থাকবো? লুকিয়ে কার হাসি দেখবো? তুমি আমার ছিলে না, এটা আমি মানতে পেরেছিলাম, কিন্তু তোমার মৃত্যু মানতে পারছি না। অনুরে, আমার মেরে ফেলো না। অনু, আমার অনু, আমি ছেড়ে যেও না অনু। সিফাতের চিৎকারে গোটা অ্যাম্বুলেন্স কেঁপে ওঠে। ড্রাইভারের চোখে পানি জমে। সিফাতের কান্নার বুকে বিঁধেছে তার। সে মেনে নিতে পারছে না। এ কেমন হৃদয় কাঁপানো আহাজারি।
নিঃসন্দেহে মৃত মেয়েটি ভীষণ ভাগ্যবতী। যে মরে যায় সে তো বেঁচে যায়, মুক্তি পায় নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুর মানুষদের নিষ্ঠুরতা থেকে। অথচ মৃত মানুষটি যাদের কাছে প্রিয় ছিল, যারা তাকে বেঁচে থাকার অবলম্বন মনে করত, তারা জীবিত থাকতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলে। মৃত্যু খুবই পরিচিত একটি শব্দ। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। মাইকেল মধুসূদন দত্ত তার কবিতায় লাইন দুটো উল্লেখ করেছিলেন। এই দুই লাইনের সারমর্ম বা সারাংশ হচ্ছে, জন্ম যেহেতু নিয়েছে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে মৃত্যু ভয়ঙ্কর। এই পৃথিবীর কোনো মানুষই পুরোপুরি সুখী নয়, কেন কোনো না কোনো দিক থেকে তাদের দুঃখ রয়েছে। জীবনে একবার হলেও প্রতিটা মানুষেরই মনে হয় সমস্ত সমস্যার সমাধান একমাত্র মৃত্যু, তবুও তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে না। এটা সুদিনের অপেক্ষায় প্রহর গুনতে থাকে। আর আবার কিছু মানুষের সহ্য ক্ষমতা একেবারে কম, তারা ডিপ্রেশন বা দুঃখ থেকে বাঁচতে সুসাইড পথ বেছে নেয়। গলায় রশি ঝুলিয়ে যখন পায়ের তলা থেকে চেয়ার বা টুল সরিয়ে ফেলে, তখন তারা বাঁচার জন্য ছটফট করে। বা কোনো মানুষ বিষ খেলে তারাও বাঁচতে চায়। মূলত মানুষ আবেগ, দুঃখ বা ডিপ্রেশন থেকে সুইসাইডের পথ বেছে নিলেও কোনো না কোনো সময়ে বেঁচে থাকতে চায়। অনুও বাঁচতে চেয়েছিল, জীবনের সবগুলো কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে শুধুমাত্র বেঁচে থাকার জন্যই তো, কিন্তু বেঁচে থাকতে আর পারল কই। সকাল 10:05 অ্যাম্বুলেন্স এসে থামে ফায়ার সার্ভিস অফিসের সামনে। সিফাতের ঘুম ছুটে যায়। পিটপিট করে চোখ খুলতে অনুভব করে অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেছে। মানুষের কোলাহল কানে লাগছে, মানে তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। এবার নামতে হবে। শান্তির জীবন বা শান্তির ঘুম এখানেই সমাপ্ত। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সিফাতের। মৃত অনুর কপালে দীর্ঘ চুমু এঁকে দেয়। কানের কাছে ঠোঁট নিয়ে বিড়বিড় করে বলে, হাসরের ময়দানে আমার জন্য অপেক্ষা করিও, আমি সেখানেও তোমাকে পাওয়ার দাবি নিয়ে দাঁড়াবো। অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় অনুকে। বাড়ির উঠোনে মসজিদে খাটিয়ায় শুয়ে দেওয়া হয়। অনেক মানুষ আসছে শেষবারের মতো অনুর মুখটা দেখতে। একটা মহিলা সাদা চাদর সরিয়ে সবাইকে মুখ দেখাচ্ছে। সিফাত এক কোণায় দাঁড়িয়ে আছে। এখান থেকে অনুর খাটিয়াটা স্পষ্ট দেখা যাচ্ছে। অভি এসে তার পাশে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, তুমি বেঁচে গেলে। প্রিয় মানুষের মৃত্যু মেনে নেওয়া যায়, কিন্তু তাকে অন্য কারো পাশে মানা যায় না। এখন আর ওকে অন্য কারো পাশে দেখতে হবে না। সিফাত জবাব দেয় না, তবে মনে মনে বলে, তুমি বুঝবে আমি হারালাম, তুমি জানবে না আমার কতটা দুঃখ হচ্ছে। ওকে আবিরের সাথে খুশি দেখলে আমি খুশি হয়ে যেতাম। ওর মুখটা দেখলেই আমার চিন্তা দূর হয়ে যেত। আমি অনেক ভালো ছিলাম। ওকে অন্য কারোর সাথে খুশি দেখে আমি অনায়াসে একটা জীবন কাটিয়ে দিতে পারতাম। কিন্তু এখন বোধহয় আর আমি বাঁচবো না। নূপুর যখন এসে পৌঁছালো তখন অনেকে গোসল করানো হচ্ছে। প্রধানমন্ত্রীর ছেলে এবং ছেলের বউ এসেছে। সকলে নিজেদের জায়গা ছেড়ে দিচ্ছে। পুলিশ, আর্মি, দেহরক্ষী দিয়ে অনুদের ছোট্ট বাড়িটা ভরে যায়। বরাবরের মতো সিগারেট নেই নোয়ানের ঠোঁটের ভাঁজে। চোখগুলো টকটকে লাল হয়ে আছে। নূপুর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নোয়ানের দিকে। বড্ড মায়া ভরা কণ্ঠস্বরে বলে, আমার অনুকে আমার থেকে কেড়ে নিলেন নোয়ান। শূন্য হয়ে গেলাম আমি। বল্টু শুকনো ঢোক গিলে দুপা এগিয়ে এসে বলে, আমার ভাই কিছু করেনি ভাবি, আপনি সবসময় তাকেই কেন দোষারোপ করেন? নূপুর জবাব দেয় না। সে হাঁটু মুড়ে বসে পড়ে। দুই হাতে মুখ ঢেকে চিৎকার করে কেঁদে ওঠে। নূপুরের কান্নার সাথে যুক্ত হয় অনুর মা এবং বোন। নন দুই হাতে কান চেপে ধরে। চাঁদের কান্না তার সহ্য হচ্ছে না, বুকের ভেতর হাঁসফাঁস লাগছে। বল্টু বুঝতে পেরে তাড়াহুড়া করে ননকে সিগারেট দেয়। তাতে দুটো টান দিয়ে ধোঁয়া ওড়ালেও শান্তি লাগে না তার। শেষমেশ বল্টুকে বলে, আমি বাইরে আছি। নেহাল, সোনিয়া, নাচিরও এসেছে। নিজেদের মেয়ের মতোই অনুকে ভালোবাসত তারা। পুরুষরা জুম্মার নামাজ আদায় করে চলে আসে। এখনই অনুর জানাজা পড়ানো হবে। কবর খোঁড়া হয়েছে তাদের বাড়ির উঠানেই। অনুর মা বাবা মেয়েকে দূরে কবর দিতে রাজি নয়। এক্ষুনি কাফন দিয়ে অনুর মুখটাও ঢেকে দেওয়া হবে। অনুর বাবা আশেপাশে সিফাতকে খুঁজতে খুঁজতে বলেন, আমার মেয়ের মুখটা বেঁধো না, সিফাতকে আরেকটু দেখতে দাও।
সিফাতের মা শাইলা বেগম ছেলেকে ধরে আনে অনুর খাটিয়ার সামনে, কান্না আটকে বলে, শেষবার ওকে দেখে দেখ বাবা, আর কখনো দেখতে পাবি না। সিফাত তাকায় না, চিৎকার করে বলে ওঠে, ওকে দেখবো না আমি। মুখটা ঢাকো তোমরা, আমি দেখতে চাই না। ওর জন্য আমি শখ করলাম, আর ও আমার জন্য কয়েকটা দিন বাঁচতে পারলো না। বেইমানের মতো আমায় একা করে চলে গেল। দেখতে চাই না ওকে। বলতে বলতে চলে যায় সিফাত। নূপুর অনুর মুখ পানে তাকিয়ে প্রতিজ্ঞা করে, আমি কাউকে ছাড়বো না অনু, সবাইকে তার পাপের শাস্তি দিব, কথা দিলাম তোকে। বেলা 3:30টায় অনুর দাফন কার্যক্রম শেষ হয়। সিফাত কবরের সামনে বসে আছে, বাকি সবাই যার যার বাড়ি ফিরে গিয়েছে। নূপুর বেওথা ব্রিজের ওপর বসে আছে, তার পাশে রয়েছে মা বাবা আর ভাই। নন কিছুটা দূরে বসে সিগারেট খাচ্ছে। গোটা ব্রিজটা পুলিশ আর্মি দিয়ে ভর্তি, সাধারণ মানুষেরও ভিড় জমেছে। কেউ কেউ নিজ গন্তব্য স্থানে রওনা দিয়েছে, কিন্তু পুলিশ আর্মির কারণে যেতে পারছে না, বাধ্য হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আবার কেউ কেউ মন্ত্রীর ছেলেকে দেখার জন্য স্বেচ্ছায় দাঁড়িয়েছে। তবে এই বিষয়গুলো নূপুরের ভালো লাগছে না। মাত্র একজন মানুষের জন্য এতগুলো পুলিশ আর্মি কি দরকার? যদি নিজেকে নিজে প্রোটেক্ট করতে না পারে, তাহলে ঘর থেকে বের হতে কে বলে? সোনিয়া বেগম বিরক্ত স্বরে বলে, নূপুর, আপাতত ঘরে ফিরে যাও, কখনো সময় করে বাড়িতে এসো, অনেক কথা বলা আছে তোমার সাথে। আসবো আম্মু, খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। নাসির বলে, অনুর শেষ পরিণতি দেখলে তো? এই বেয়াদবটার সাথে সংসার করলে তোমারও এমনই পরিণতি হবে। এরা মানুষকে সম্মান করতে জানে? জানে কি? জানোয়ারের। বাকিটা শেষ করার আগে নোয়ান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বাবা নিয়ে একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে দিব। মাইন্ড ইট। নেহাল কিছু মুহূর্ত তাকিয়ে থাকে নোয়ানের মুখ পানে, তারপর বলে ওঠে, তোমাকে নিয়ে কথা বলা যাবে তো? একদম। মারা যাবে এতটা অসুস্থ অনু ছিল না। আর অপারেশনের জন্য তার মৃত্যু ঘটেনি, ও শরীর থেকে বিষ পাওয়া গিয়েছে। পোস্টমর্টমের রিপোর্টে তাই বলছে। তোমার বাবা ভালো মানুষ, তুমি খারাপ। তবে কি তুমি অনুকে খুন করলে? নোয়াল সিগারেটে দীর্ঘ টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া উড়ায় এবং বড্ড আদুরে স্বরে বলে, আমি যদি চাঁদের বন্ধু না হতো তবে অবশ্যই অনুকে খুন করতাম। আমার চাঁদ যাদের ভালোবাসে, নয়ন তালুকদার কখনোই তাদের কোনো ক্ষতি করবে না। নূপুরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে বাবা মা আর ভাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা বাসায় ফিরে যাও, কালকে নয়ন আর তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাবে। বাবা, পারলে আমার শ্বশুরকে কল করে দাওয়াত দিও। ওনারা চলে যায়। বল্টু এতক্ষণ মাথা নিচু করে নোয়ানের পাশে দাঁড়িয়েছিল। ওনারা চলে যেতে সে মুখ খোলে, ওনারা সবসময় ভাইকে ছোট করে কথা বলে কেন? যত দোষ সব ভাইয়ের দোষ। নেহাত ওনাদের মেয়েকে ভাই ভালোবাসে, তাহলে কি যে করতো? নূপুর বল্টুকে বলে, আমাদের জীবনের একটা অংশ ছিল অনু, তাকে তোমার ভাই আমার কাছে এনে দিতে পারেনি, অথচ সে ঠিকই জানতো অনু কোথায় রয়েছে। নূপুর এটুকু বলে থেমে আবার বলে, তোমার ভাই আমাকে ভালোবাসে না, আমি তার জেদ। গোটা দুনিয়া ধ্বংস করে হলেও সে আমাকে তার সাথে রাখতে চায়, কারণ সে মনে করে আমি ছেড়ে তার জীবন আমি ছাড়া তার জীবন চলবে না, অথচ সে জানেও না আমি তার জীবনের প্রদীপটা নিভিয়ে দিব। সে চাইলেই পারতো আমাকে সরিয়ে দিতে, স্নেহা আপুর সঙ্গে অনায়াসে একটা জীবন কাটিয়ে দিত, তারা দুজন সুখে থাকতো, বেঁচে থাকতো। নয়ন হাসে, নূপুরের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, চাঁদ, আমার ধ্বংসের কথা ভাবলে তোমার কলিজা কাঁপছে? আমার ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছ। ইটস নট ফেয়ার জান। সবগুলো টিভি চ্যানেলে নিউজ দেখাচ্ছে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নায়েব তালুকদারের ছোট ছেলে আবিদ তালুকদার ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। রাঙামাটির ঝুলন্ত ব্রিজের নিচে অবস্থিত জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।